নমস্কার বন্ধুরা, আমি সৌরভ নাথ আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজ আমরা নিয়ে এসেছি প্রমোদারঞ্জন রায়ের কালজয়ী গ্রন্থ বনের খবরের ১৪তম পর্ব। জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কি সত্যি বাঘ? অভিজ্ঞ শিকারীরা কিন্তু তা মনে করেন না। তাদের মতে আহত একটি বুনো শুয়োরের সামনে পড়া মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো। আসামের গভীর অরণ্যে এমনই কিছু রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলেন লেখক, যেখানে এক মুহূর্তের ভুলই ডেকে আনতে পারত ভয়াবহ পরিণতি। বুনো শুয়োরের অসাধারণ শক্তি, দুর্ধর্ষ সাহস আর প্রাণঘাতী আক্রমণের বাস্তব কাহিনী শুনতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন তবে শুরু করা যাক বনের খবরের ১৪তম পর্ব। ১৯১২ থেকে ১৯১৩ আসাম, কামরূপ। গৌহাটির পরপারে ফুরুয়া পাহাড়। পাহাড়ের পশ্চিম দিকে বেশ বড় গ্রাম। গ্রামের নামও ফুরুয়া। সেই গ্রামের কিনারায় সার্ভেয়ারের তাঁবু। আমি তার কাজ দেখতে গিয়েছি। নৌকাতে গিয়েছি। উজান বেয়ে যেতে বেশ দেরি হয়ে গেছে। তাঁবু খাটাতে প্রায় সন্ধে। একজন লোককে জিজ্ঞেস করলাম, এখানে শিকার পাওয়া যায়? সে বলল, হ্যাঁ, ওই পাহাড়ের নিচে রাস্তা ধরে গেলে সকাল সন্ধ্যায় পাওয়া যায়। মুরগি টুরগি এইসব পাওয়া যায়। একজন খালাসিকে বললাম, টোটার ব্যাগটা নিয়ে আমার সঙ্গে চল। বন্দুক খাড়ে ফেলে তো দুজনে বেরোলাম। ধীরে ধীরে চলেছি। প্রায় ১ মাইল ১.৫ মাইল রাস্তা গিয়েছি। কোথাও কিচ্ছু নেই। ২-৪টে বন মোরগ দেখেছিলাম, কিন্তু সাধ্য কি যে কাছে যায়। ওই গ্রামে ২-৪টে বন্দুক আছে। সেগুলিকে গ্রামের লোকরা ফট ফট চালায়। কাজেই শিকার সব হুঁশিয়ার হয়ে গেছে। ১৫০-২০০ গজ দূর থেকেই পালিয়ে যায়। পরিশ্রমী সার হলো। নিরাশ মনে তাঁবুতে ফিরে আসছি। এমন সময় চোখে পড়ল ৩০-৪০ গজ সামনে একটা শুকনো নালার উপর, নালা চকচকে সাদা বালির উপর দিয়ে একটা কালো জানোয়ার চলে গেল। নালাটা পাহাড় থেকে নেমেছে আর রাস্তা কেটে ধান খেতে পড়েছে। জানোয়ারটা যখন রাস্তা পার হয় তখন আমার চোখে পড়েছে ওখানে বাঘ কুয়োরও আছে। গ্রামের লোকরা সাবধান করে দিয়েছিল। বন্দুকে ছিটা ভরা ছিল। খালাসিটাকে কানে কানে বললাম, গুলিওয়ালা টোটাটা দে। আনিনি হুজুর। কেন আনিসনি? টিন্ডের বলল সাহেব চিনিয়ে মারবেন, গুলির দরকার নেই। অত ভাগা। পকেটে একটা গুলিওয়ালা আর একটা বাকশটওয়ালা কার্তুজ ছিল। সে দুটো বন্দুকে পুড়ে নিলাম আর ধীরে ধীরে নিঃশব্দে চলল। পায়ে রোপ চলে জুতো ছিল, কোনো রকম আওয়াজ হচ্ছিল না। নালায় পৌঁছে খুব সাবধানে দেখতে লাগলাম কি ওটা। দেখি ৩-৪ হাত সামনে মাটি খুঁড়ছে প্রকাণ্ড এক শুয়োর। আমার দিকে তার পিছন। একবার ভাবলাম, থাক, মারবো না, মাত্রই একটু তো গুলি, যদি এক গুলিতে না মরে। তারপরেই মনে হলো, দূর ছাই, ওই তো ৩-৪ হাত সামনে রয়েছে, মরবে না আবার কি? যেমন মনে হওয়া আর অমনি বন্দুক তুলে গুম করে ছেড়ে দিল। শুয়োরটা একেবারে ডিগবাজি খেয়ে পড়ে গেল। ৮-১০ সেকেন্ড পড়ে থেকে উঠতে চেষ্টা করতে লাগলো, কিন্তু আবার উল্টে পড়ে গেল। আবার একটুক্ষণ ছটফট করে আবার উঠতে চেষ্টা করল। বার তিনেক উঠে পড়ে আমার দিকে ফিরে দাঁড়ালো। খালাসিটা পালাবার চেষ্টায় ছিল। তাকে ধমক দিল, পালালে তোকেই গুলি করব।
শুয়োরটার যা চেহারা, বাপ! তার গর্দানের লোম খাড়া হয়ে উঠেছে, কটাস কটাস করে দাঁত ঘষছে। এই বুঝি আমার দিকে তেড়ে আসে। মাত্র একটি বাকশট সম্বল আমার, বন্দুক ঘাড়ে তুলে প্রস্তুত তো হয়েই আছে। চার্জ করলে যখন বন্দুকের নাকে পৌঁছবে তখন ঘোড়া টিপব। শুয়োরটা কিন্তু চার্জ করলো না। 5-6 সেকেন্ড ওইভাবে খটাস খটাস করে দাঁত দিয়ে ঘষে বিকট একটা হুঙ্কার দিয়ে পাশের সরবনের মধ্যে লাফিয়ে পড়ল। আমিও খালাসিটার হাত ধরে পিছু হেঁটে নালার ওপারে গিয়ে উঠলাম। সে তাকে বললাম, আব ভাগো। লোকটা কিন্তু ভাগল না, আমার সঙ্গে সঙ্গেই তাঁবুতে ফিরে এলো। তাঁবুতে ফিরে টিন্ডেলকে তাড়া দিলাম। গুলিওয়ালা টোটা দেয়নি কেন? আরো বললাম, সকালে 2জন লোক নিয়ে গিয়ে ওইখানটায় খুঁজে দেখবে, ওটা নিশ্চয়ই মরেছে। সকালে উঠে আমি কাজে গেলাম। বিকেলে ফিরে এসে জিজ্ঞেস করলাম, কে রে মিলা? नहीं हुजूर, कहाँ भाग गया? পরদিন সকালে আমরা আবার ওই রাস্তায় যাচ্ছিলাম। সেই শুকনো নালার ধারে সরবন। নালা থেকে 8-10 ফুট দূরেই ঢের শুকনো। क्या है रे? अरे हुजूर, वही तो सुअर तो था, लेकिन सब खा गया। অনুসন্ধান করা হলো। লোক দুটো কেন বলেছিল যে নেই, চলে গেছে। ধমক খেয়ে একজন স্বীকার করলো যে তারা ভয় ওই দিকে মারায়নি। রুয়ায় বড় বাঘের উৎপাত। গ্রাম থেকে 3-4টে গরু ধরে নিয়ে গেছে। সার্ভেয়ার শামসিং বলল, হুজুর, বন্দুক দাও। আমি বললাম, আমি তো 3 রাত কাটালাম, কই বাঘ বেরোলো না, তার ডাকও শুনলাম না। সে বলল, ইতিপূর্বে তারা নাকি প্রায় রোজই বাঘের ডাক শুনেছে। আমি গৌহাটি ফিরে গেলাম। সেই দিনই আমার চাপরাশি রামাবতার আর 2জন খালাসিকে শামশের সিংয়ের তাঁবুতে পাঠালাম। তার টাকার দরকার। পরদিন সকালে তারা ফিরে এলো আর সার্ভেয়ারের লম্বা এক চিঠি নিয়ে এলো। রাত্রে বাঘের ভয়ে তারা ঘুমাতে পারেনি। লিখেছে, শিগগিরই বন্দুক পাঠিয়ে দাও, নইলে খালাসিরা ভয়ে কাজে বেরোবে না। রামাবতার কেটেকে জিজ্ঞেস করলাম, পুরো ব্যাপার কি? সারা রাত নাকি কেউ ঘুমায়নি, তাঁবুর সামনে বসে বাঘ গর্জন করেছে। আগে যেখানে আপনার তাঁবু ছিল সেইখানে দাঁড়িয়ে 4-5 পায়ে মাটি খুঁড়েছে আর গর্জন করেছে। আমরা কত চিৎকার করেছি, গ্রাহ্যই করেনি। যাই হোক, একটা বন্দুক পাঠিয়ে দেওয়া হলো। বনে জঙ্গলে ছোট বড় কত রকমের জানোয়ার, আর তাদের অস্ত্রই বা কত রকমের। শিং, নখ, দাঁত, খুর এক একজনের এক একটা চলে। এক একজনের আবার মুখ ও পা 2 চলে। যেমন বাঘের দাঁত ও নখ, মহিষের শিং ও খুর, শুয়োরের দাঁত ও খুর। বনে জঙ্গলে কত রকমের জানোয়ারই দেখেছি, কিন্তু শুয়োরের মতো এমন অদ্ভুত মেজাজের জীব আর দেখলাম না। বাঘ বলো, ভাল্লুক বলো, হাতি, মহিষ, গন্ডার সকলেই চলে অতি সাবধানে, অতি সন্তর্পণে, আছে কেউ জানতে না পেরে যায়। 10-20 ফুট দূর দিয়ে বাঘ ভাল্লুক নিঃশব্দে পাশ কাটিয়ে চলে যায়। কিচ্ছু জানবার, কিচ্ছু বোঝবার জো নেই। হাতিটা পর্যন্ত এক এক সময় প্রায় ঘাড়ের উপর এসে না পড়লে আর বুঝতেই পারা যায় না যে হাতি আসছে। এইরকম সন্তর্পণে চলা বুনো জানোয়ার মাত্রেরই স্বভাব, শুধু শুয়োর বাদে। শুয়োর যখন চলে সে যেন নোটিশ দিতে দিতে আসে, সাবধান, আমি আসছি। এদিক ওদিক তাকানো নেই, টিপে টিপে পা ফেলা নেই, খালি ঘোঁত ঘোঁত ফোঁস।
পা দুলিয়ে বুক ফুলিয়ে চলা, আর ঝোপ জঙ্গল ঘেঁটে ঘুঁটে তোলপাড় করা। আবার শুনেই বুঝতে পারি ওই আসছেন বরাহ অবতার। এমন একরোকা গোঁয়ার জন্তু বুঝি আর নেই। তাই লোকে বলে শুয়োরের গোঁ। যেমন মেজাজ তেমনি তেজ, আর তেমনি তার শক্তি। পালাবার পথ থাকলে প্রায় সব জন্তুই আগে সেইটে খোঁজে, কিন্তু শুয়োরের সেসব জ্ঞান নেই। তোমাকে দেখে যদি দৈবাত তার পছন্দ না হয়, সে খামোকা 25 হাত জঙ্গল পার হয়ে তোমাকে তাড়া করে আসবে। তার উপর তুমি যদি আগে থেকে খোঁচাখুচি করতে যাও, তাহলে তো আর কথাই নেই। খোঁচা খেয়ে হজম করবে এমন জন্তুই সে নয়। তাকে মেরে কেটে রক্তাক্ত করে ফেলো, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তুমি একাই হও আর 25 জন লোকই সঙ্গে আনো, সে তার তোয়াক্কা রাখে না। গায়ে আঁচড় পড়লে তার মাথায় যেন খুন চাপে। যতক্ষণ তার শরীরে প্রাণ থাকে ও নড়বার চড়বার শক্তি থাকে, ততক্ষণ তার ওই সর্বনেশে গোঁ সে ছাড়ে না। রাগ আছে, সাহস আছে, তার উপর শারীরিক ক্ষমতা আছে, আর হাতিয়ারেরও অভাব নেই। এমন জন্তুকে কে না ভয় করে। আমাদের দেশে বলে, বাঘ শিকারীর ভাত রেধো, শুয়োর শিকারীর রেধো না। সে যে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তাই নেই। ছোট বড় রং বেরঙের কত রকম শুয়োর, কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটার কাদার মতো রং। কারো পিঠে লম্বা লম্বা লোম, রাখলে সেই লোম ফুলে ওঠে। কারো ঘাড়ে খাড়া করা চুল, আবার কারো বা সর্বাঙ্গ চুলে ঢাকা। কারো দুটি দাঁত, কারো 4টি, আবার কারো বা নাকের পাশে চামড়া ফুঁড়ে দাঁত বেরিয়েছে। এক একটার মুখ ভরা আলুর মতো বড় বড় গোল আঁকি। কেউ তাকে 2-4 জন 6 জন মিলে, আর কোনোটা বড় বড় দল বেঁধে ঘুরে বেড়ায়। কিন্তু মেজাজ প্রায় সকলেরই একরকম, একটু 19-20 মাত্র। শুয়োর শিকারেরও নানান কায়দা। কোথাও হয়তো ঘোড়ায় চড়ে বল্লম দিয়ে শিকার করে, কোথাও বা জাল দিয়ে ঘিরে ফেলে তাড়া করে সেই জালে ফেলে বর্ষা দিয়ে মারে। আর যাদের সাহস নেই তারা দূর থেকে বন্দুক চালায়। একদিন ভোরে কাজে বেরিয়েছি, সঙ্গে 8-10 জন লোক। চারিদিকে লম্বা লম্বা নল খাগড়ার বন, মাঝে মাঝে 2-1টা ক্ষেতও আছে। হঠাৎ দেখি একটা সর্ষে ক্ষেতের মাঝখানে কালো কালো কি দেখা যাচ্ছে। প্রথমটা মনে করলাম বোধহয় বাছুর হবে, কিন্তু একটু এগিয়ে দেখি প্রকাণ্ড 2 শুয়োর। প্রথমে আমাদের সঙ্গের কুকুরটা ঘেউ ঘেউ করে তাড়া করতে গিয়েছিল, কিন্তু বড় শুয়োরটা ঘোঁত করে ফিরে দাঁড়াতেই সে লেজ গুটিয়ে কেউ কেউ শব্দ করতে করতে দেড় দৌড়। হাতে কোনো অস্ত্র ছিল না, ভাবলাম সকলে চেঁচামেচি করে ওদের তাড়ানো যাক। কিন্তু হিতে বিপরীত হলো। শুয়োরটা এমনি তাড়া করে এলো যে আমরা যে যেদিকে পারলাম দৌড়িয়ে একেবারে জঙ্গলের বাইরে। আরেকদিন কিন্তু আমাদেরই জয়লাভ হয়েছিল। সেদিন কাজ থেকে ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাঁবু দূরে, তাই তাড়াতাড়ি ফিরছিলাম। পথের মধ্যে একেবারে 8-10টা শুয়োরের সামনে পড়ে গেলাম। আমরাও যেমন চমকে উঠলাম, শুয়োরগুলো থমকে দাঁড়ালো আর ঘুঁত ঘুঁত। কানের গোদা পিছনে ছিল, তিনি তাড়াতাড়ি সঙ্গীকে ঠেলে 2-4টেকে উল্টে ফেলে দিয়ে একেবারে সামনে এসে হাজির। আর যা চেহারা, হাড়ের লোম ফাড়া, 2 চোখ লাল, প্রকাণ্ড 2 দাঁত বের করে সে এমন এক বিকট ভেঙচি দিল যে আমি বেগতিক বুঝে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে বন্দুক তুলল। শুয়োরটাও তাড়া করল,
সঙ্গে সঙ্গে বন্দুকের গুলি তার কপালে। বরাহ এক গুলিতেই চিৎপটা। সঙ্গের লোকরা তাকে তাঁবুতে এনে মহাভোজের জোগাড় করল। আমার লাভ হলো শুধু তার বড় বড় দাঁত দুটো। আর একবার একজন মুসলমান সার্ভেয়ারের কাজ দেখতে গিয়েছি। সে বড় ভালো লোক। আমাকে অনুরোধ করলো, হুজুর, শুনেছি আপনি সকলকে শিকার মেরে খাওয়ান। আমার কাছে তো কখনো মারেননি। জিজ্ঞেস করলাম, এখানে শিকার আছে? হ্যাঁ হুজুর, গ্রামের লোকরা ধান কাটছে। তারা বলে যে রোজ রাত্রে হরিণ, মোষ, শুয়োর ইত্যাদি ধান খেতে আসে। আমি বললাম, আচ্ছা, সন্ধ্যার পর যাব। যদি তোমাদের কপালে থাকে তো শিকার মিলবে। একদিন রাত 10টা-11টা অবধি বসে থেকে থেকে ফিরে এলাম। শিকার পেলাম না। সমস্ত দিন পাহাড় জঙ্গল ঘেঁটে তারপর রাত 10টা-11টা পর্যন্ত ধান খেতে বসে থাকা নেহাত আমোদের কথা নয়। কাজেই পরদিন আর যাবার ইচ্ছা ছিল না। কিন্তু সেই যে বলেছিলাম, তোমাদের কপালে থাকে তো মিলবে, কাজেই যেতে হলো। খালাসিদের জন্যই বেশি ভাবনা। বেচারারা সমস্ত দিন হাড় ভাঙা খাটুনি খাটে আর খায় শুধু ভাত, নুন, লঙ্কা, কদাচিৎ একটু ডাল, কুমড়ো বা কেঁচু পেলে বা কচু। সন্ধ্যার পর দুজন খালাসি সঙ্গে করে বেরোলাম। তাঁবুতে বলে গেলাম যে বন্দুকের আওয়াজ পেলেই লোক পাঠাবে। প্রায় সমস্ত ধান কাটা শেষ হয়ে গেছে। শুধু তাঁবু থেকে 6 মাইল দূরে এক টুকরো বাকি আছে। তারও চারপাশের ধান কাটা হয়ে গেছে। জঙ্গলের কিনারায় কিনারায় চললাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। চারিদিক দেখে নেবার পর ওই ধানটুকুর পাশে একটু ঘাস ছিল, 2 ফুট 2.5 ফুট উঁচু। তার মধ্যে গুঁড়ি মেরে বসে রইলাম। জ্যোৎস্না উঠেছে, জঙ্গলের দিকে মুখ করে বসে আছি, কিন্তু কিছুই বেরোয় না। রাত 9টা, 9:30 বাজলো। মনে করলাম এখন তাঁবুতে ফিরে যাই। এমন সময় জানোয়ারের পায়ের শব্দ কানে এলো। আমার পিছন দিকে একটা বিল ছিল, তাতে উঁচু সরবর। সেই দিক থেকে আওয়াজ আসছে। একটার বেশি জানোয়ার। চুপ করে বসে আছি, নড়িও না, যেন কানে কোনো আওয়াজই পৌঁছায়নি। জানোয়ারগুলো কিন্তু বেশ চালাক। 10-12 পা আসে, আবার ছুটে পালিয়ে যায়। আবার 10-12 কদম এগোয়, আবার পিছনে ফিরে দৌড়োয়। আমরা যেন কিছুই শুনিনি। যেমন হামাগুড়ি দিয়ে বসেছিলাম তেমনিই রইলাম। 3-4 বার ওই রকম করে বোধহয় জানোয়ারদের বিশ্বাস হলো এখানে লোকজন নেই, আর একেবারে সোজা পাশ কাটিয়ে এসে আমাদের সামনে হাজির। শুয়োর, সকলের আগে একটা প্রকাণ্ড, আর পিছনে 2টো পাশাপাশি। আরো পিছনে কি আছে না আছে দেখতে পাচ্ছিলাম না। আমাদের উপর চোখ পড়তেই শুয়োরগুলো নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে আমাদের দেখতে লাগলো। কোনটাকে মারি? সামনের বড়টাকে, তা দূরে, এ দুটো কাছে, 6 হাত মাত্র ব্যবধান। কাছের দুটোকে লক্ষ্য করে বন্দুক ছুড়ি। একটা তো নিঃশব্দে শুয়ে পড়ল, 2-1 বার হাত পা ছুঁড়েই ঠান্ডা। অন্যটা ক্যাঁকা শব্দ করতে করতে 3 ঠ্যাঙে দৌড়। অন্যগুলো যে কোন দিকে উড়ে গেল লক্ষ্য করতে পারলাম। উঠে দাঁড়িয়ে একটাকেও আর দেখতে পেলাম না। বন্দুকের আওয়াজ শুনেই তো খালাসিরা হল্লা করে তাঁবু থেকে দৌড়ে এলো। এসে দেখে শুয়োর। তখন একজন চিৎকার করে অন্যদের খবর দিল কি শিকার মিলেছে। বেচারা সার্ভেয়ার তো শুনেই তোবা তোবা বলে তাঁবুর দরজা বন্ধ করে, আর
খালাসিরা মহানন্দে ভোজের আয়োজন করতে লাগল। একবার সার্ভেয়ারের তাঁবু অনেক দূরে। গ্রামের লোক বলল একদিনে পৌঁছানো যাবে না, মাঝে আর গ্রাম নেই, কাজেই বাধ্য হয়ে ভোরে বেরিয়েছি। যেমন করেই হোক সন্ধ্যের আগে পৌঁছতে হবে। সমস্ত দিন চলতে চলতে লোকজন সব ক্লান্ত হয়ে পড়েছে। বেলা প্রায় 4টে, তখনও 2 মাইল রাস্তা বাকি। দোভাষী, আমি আর আরেকজন খালাসি একটা নালার কিনারায় বসেছি। অন্য খালাসি আর খাসিয়া কুড়িরা পিছনে পড়েছে, তাদের জন্য অপেক্ষা করছে। হঠাৎ আমার পিছনের জঙ্গলে ঘোঁত ঘোঁত শব্দ। নিঃশব্দে উঠে আমার বন্দুকটি হাতে নিয়ে দোভাষী দেখতে চলল কি জানোয়ার। পুরো সন্দেহ নেই, ঘোঁত তার প্রমাণ। 1 মিনিটের মধ্যেই গুরুম শব্দ, আর সঙ্গে সঙ্গে শুয়োরের হুঙ্কার। উঠে দেখতে গেলাম কি ব্যাপার। গিয়ে দেখি গুলি লেগে শুয়োরের কোমর ভেঙে গেছে। বেচারা চলৎ শক্তিরহিত, তবুও তার হুঙ্কার কি! দোভাষকে মারবার জন্য চেষ্টাই বা কত! আরে লোম দাঁড়িয়ে উঠেছে, লাল চোখ দিয়ে আগুন ছুটছে, কটাস কটাস করে দাঁত পিষছে, আর শুধু সামনের পা দুখানা দিয়েই প্রাণপণ চেষ্টা করছে দোভাষীর দিকে এগোতে। পিছু হটবার নামও নেই। আর এক গুলিতে তার সব যন্ত্রণার অবসান করে দেওয়া হয়। একদিন একটা মজা হয়েছিল। সমস্ত দিন সার্ভেয়ারের কাজ দেখেছি, বড়ই পরিশ্রান্ত। কাজ শেষ করে ঘোড়ায় চড়ে তাঁবুতে চলেছি। 8-9 মাইল পথ যেতে হবে। রাস্তা ভালো, জ্যোৎস্না রাত, ভাবনা নেই। 2 জন মাত্র লোক আমার সঙ্গে, আমার সহিস অলোক আর একজন খালাসি। আমরা তো লম্বা পা ফেলে চলেছি। নদী পার হতে হবে। সন্ধ্যের আগে নদীর ধারে পৌঁছবার ইচ্ছা। প্রায় মাঝপথে একটা বড় বিল আছে। বিলের কাছে এসে দেখি মেলা হাঁস। বড়ই লোভ হলো, লাফিয়ে ঘোড়া থেকে নামলাম। অন্য লোকটিকে ঘোড়া ধরতে বলে আমি আর অলোক হামাগুড়ি দিয়ে চললাম। মতলব শোলা গাছের আড়ালে আড়ালে চলে একেবারে বিলের কিনারায় পৌঁছব। তারপর মাত্র 20-30 গজ বাকি থাকবে। দুম দাম দুটো কার্তুজ চালালে 4টে হাঁস নিশ্চয়ই পাবো। প্রায় কিনারায় পৌঁছে গেছি। সবে মাত্র মনে মনে ভাবছি এইবার উঠে দেখি কোন দিকে বন্দুক চালাবো। আর অমনি শোলা গাছের আড়াল থেকে ক্রা ক্রা বলে একটা গেরুয়া সারস থেকে উঠল। 4-5টা সারস ডাঙায় চড়ছিল, আর সেই সঙ্গে সঙ্গে বিলের সমস্ত পাখি ভরার শব্দে উড়ে গেল। ওই সারসটাও সঙ্গে সঙ্গে উড়ল। এমন রাগ হলো হতভাগার উপর যে কি বলবো। সারসটা যখন আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, ধুম করে তার বুকে 2 নম্বর ছিটা ছেড়ে দিল। অমনি ঘুরপাককে সারসটা জলে পড়ল। সমস্ত পাখিটা জলে ডুবে গেল, শুধু তার মাথাটা আর গলার খানিকটা উপরে রইল। অলোক তাড়াতাড়ি গামছা পরে ওটাকে ধরে আনবার জন্য জলে নামল। আমি তাকে অনেকবার বললাম, ওরে লাঠি নিয়ে যা, ওটা জ্যান্ত, কামড়াবে রে। কিন্তু সে কিছুই গ্রাহ্য করল না। বলল, না হ্যাঁ হুজুর, গালে মে পাকাড় লেঙ্গে। সেখানে 3-4 ফুট জল হবে। অলোক পাখিটার কাছে গিয়ে হাত বাড়ালো তার গলাটা ধরবার জন্য। আর সারসটা তার প্রকাণ্ড ঠোঁট হাঁ করে এলো তাকে কামড়াতে। অলোক অমনি 1 পা পিছনে হটে গেল। আবার পাখিটার অন্য পাশ দিয়ে হাত বাড়ালো। পাখিটা মুখ ঘুরিয়ে আবার ওই প্রকাণ্ড হাঁ অলোকের দিকে ফেরাল। কিছুতেই আর ধরতে পারে না।
শেষটা নিরুপায় হয়ে সে ডুব দিয়ে সারসের পা ধরল। কিন্তু পা ধরে যেমন সে দাঁড়িয়েছে, আর অমনি সারসটা তার প্রকাণ্ড দুই ডানা মেলে অলোকের মুখে মাথায় ডানা দিয়ে 3-4টে ঝাপটা মারল। অলোকও বাপরে বাপ বলে তাকে ছেড়ে দিল। অমনি সারসটা বিদ্যুৎ বেগে আকাশে উড়ে গেল। আমি এতক্ষণ অলোকের কাণ্ড দেখে হেসে আকুল হচ্ছিলাম। মারবার অবসর হলো না। ঊর্ধ্বশ্বাসে প্রায় 6 মাইল পথ বেচারা উড়ে গেল। তারপর হঠাৎ ডিগবাজি খেয়ে নলখাগড়ার বনের মধ্যে পড়ে গেল। বোধ হলো যেন মরে পড়ল। ওই ছিল তার শেষ চেষ্টা। ওই জঙ্গলের ভিতর তাকে খুঁজে বের করা অসম্ভব। এদিকে সকলে মিলে অলোককে কিরকম জ্বালাতন করেছিল বুঝতেই পারছো। তো বন্ধুরা, আজ এখানেই শেষ হচ্ছে বনের খবরের 14তম পর্ব। আশা করি আজকের এই রোমাঞ্চকর বনজ কাহিনী আপনাদের ভালো লেগেছে। গল্পটি যদি আপনাদের উপভোগ্য মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর হ্যাঁ, অদ্ভুত হলেও সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বেল আইকনটি টিপে রাখুন, তাহলে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে বনের খবরের পরবর্তী রোমাঞ্চকর পর্বে। নমস্কার।